শেয়ার বাজারে টাকা ঢালা এটা কি একটা শিক্ষিত অনুমান নাকি নিঃস্ব কি জুয়া খেলা? দারুণ প্রশ্ন। আমাদের আজকের আলোচনার সোর্সগুলো কিন্তু বলছে উত্তরটা নির্ভর করে আপনার মস্তিষ্কের ভেতর ঠিক কি চলছে তার উপর। একদম। আজ আমরা একজন কিংবদন্তির দেখানো পথে হাঁটব। তিনি হলেন বেঞ্জামিন গ্রাহাম, আর তার লেখা ক্লাসিক বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর হবে আমাদের ম্যাপ। আর এই ম্যাপ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গ্রাহাম কোনো গুপ্তধনের সন্ধান দেননি। না, রাতারাতি ধনী হওয়ার কোনো ফর্মুলাও দেননি। ঠিক, তিনি দিয়েছেন একটা ফ্রেমওয়ার্ক, একটা চিন্তার কাঠামো। এটা একটা মানসিক বর্মের মতো, যা বিনিয়োগকারীকে বাজারের কোলাহল আর নিজের আবেগের হাত থেকে বাঁচিয়ে রাখে। আর এই যাত্রার শুরুতেই তিনি একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা হলো বিনিয়োগ এবং ফটকা বা স্পেকুলেশনের মধ্যে আসল দেয়ালটা কোথায়? শুনতে খুব সহজ মনে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু এখানেই তো বেশিরভাগ মানুষ গুলিয়ে ফেলে। একদম ঠিক। গ্রাহাম এখানে কোনো অস্পষ্টতা রাখেননি। তিনি একটা পরিষ্কার লাইন টেনে দিয়েছেন। তার মতে একটা বিনিয়োগ কার্যক্রম হতে গেলে 3টে শর্ত পূরণ করতেই হবে। 3টে শর্ত? আচ্ছা। 1. কোনো শেয়ারে টাকা ঢালার আগে তার ব্যবসাটা আগাগোড়া বিশ্লেষণ করতে হবে। ওকে। 2. আপনার মূলধন আসল টাকাটা যেন সুরক্ষিত থাকে। আর 3. একটা সন্তোষজনক রিটার্নের আশা থাকতে হবে। এর বাইরে যা কিছু? এর বাইরে যা কিছু সেটাই ফটকা। তার কেউ যদি একটা টেক কোম্পানির শেয়ার কেনে, কারণ ধরুন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে, কিন্তু সে কোম্পানির লাভ লোকসান সম্পর্কে কিছুই জানে না, তাহলে সে বিনিয়োগ করছে না, সে ফটকা খেলছে। সে আসলে বাজি ধরছে। ঠিক, সে তখন কোম্পানির ব্যবসার উপর বাজি ধরছে না, সে বাজি ধরছে অন্য মানুষের আবেগের উপর। সে আশা করছে অন্য কেউ তার চেয়েও বেশি দামে এই শেয়ারটা ভবিষ্যতে কিনে নেবে। গ্রেটার ফুল থিওরি। এক্স্যাক্টলি। সমস্যা হলো এই খেলায় একসময় বোকার সাপ্লাই শেষ হয়ে যায়, আর না জেনে ফটকা খেলাটা তো আগুনে হাত দেওয়ার মতোই। তাহলে ধরে নিলাম একজন এই পার্থক্যটা বুঝল এবং সত্যিকারের বিনিয়োগকারী হিসেবেই মাঠে নামার সিদ্ধান্ত নিল। তার লড়াই তো শুধু বাজারের সঙ্গেই নয়। না, একেবারেই না। সোর্স অনুযায়ী তার সামনে দুটো বড় শত্রু, একটা বাইরে আরেকটা তার নিজের ভেতরেই। বাইরের শত্রুটা খুব ধূর্ত, সে নিঃশব্দে কাজ করে। তার নাম মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, যেটা আমাদের টাকার ভ্যালু কমিয়ে দেয়। একদম। এটা আমাদের টাকার ক্রয় ক্ষমতাকে ধীরে ধীরে খেয়ে ফেলে। ধরুন, আপনি আপনার টাকার সিন্দুকে রেখে দিলেন, 10 বছর পর দেখলেন টাকার অঙ্কটা একই আছে, কিন্তু সেই টাকা দিয়ে আর কিছুই কেনা যাচ্ছে না। ঠিক, ইনফ্লেশন আপনার সম্পদকে উইপোকার মতো কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। তাই শুধু টাকা বাঁচিয়ে রাখাই যথেষ্ট নয়, টাকাকে খাটাতে হবে। আর ঐতিহাসিকভাবে স্টক মার্কেটই তো মুদ্রাস্ফীতিকে হারানোর অন্যতম সেরা উপায়। কিন্তু এখানেও তো একটা কিন্তু আছে, তাই না? অবশ্যই আছে। আর এই কিন্তুটাই আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটির কাছে নিয়ে আসে, যে শত্রুটা আমাদের ভেতরেই বাস করে। আয়নার ওপারে। গ্রাহামের সেই বিখ্যাত উক্তিটা মনে করুন, বিনিয়োগকর্তার প্রধান সমস্যা এবং সবচেয়ে বড় শত্রু সম্ভবত সে নিজেই। আর এই ভেতরের শত্রু দুটো প্রধান অস্ত্র হল ভয় আর লোভ। ঠিক, খুব পরিচিত একটা দৃশ্য। ধরুন, বাজার রকেটের গতিতে ওপরে উঠছে, চারিদিকে সবাই লাভ করার গল্প শোনাচ্ছে। তখন লোভ কাজ করে, ফোমো যাকে বলে, ফিয়ার অফ মিসিং আউট। একদম। এই ফোমোর তাড়নায় আমরা বিচার বিশ্লেষণ না করেই চড়া দামে এমন সব শেয়ার কিনে ফেলি যেগুলোর আসল দাম হয়তো অনেক কম। আর ঠিক এর উল্টোটা ঘটে যখন বাজার পড়তে শুরু করে। ঠিক তাই, যখন পোর্টফোলিও লাল রঙে ভরতে শুরু করে, তখন ভয় আমাদের গ্রাস করে। মনে হয় আমার সব টাকা ডুবে যাবে। আর এই আতঙ্কেই আমরা ভালো কোম্পানির শেয়ারও জলের দরে বিক্রি করে দিই। ঠিক যখন হয়তো সেগুলো ধরে রাখার বা আরও কেনার সময় ছিল। এই ভয় আর লোভের রোলার কোস্টারে চড়েই তো সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারায়। এই ভয় আর লোভের সঙ্গে লড়াই করাটা তো একটা মানসিক শক্তির পরীক্ষা। গ্রাহাম কি এই লড়াই জেতার জন্য কোনো মেন্টাল মডেলের কথা বলেছেন? আমার মনে হচ্ছে এখানেই মিস্টার মার্কেটের ভূমিকাটা আসে। একদম ঠিক জায়গায় পৌঁছেছেন। মিস্টার মার্কেট গ্রাহামের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকারী একটি রূপক। বিষয়টা কি? তিনি বলছেন, শেয়ার বাজারকে একটা খামখেয়ালি ব্যবসায়িক পার্টনার হিসেবে কল্পনা করুন। এই পার্টনারের নাম মিস্টার মার্কেট। সে প্রতিদিন আপনার দরজায় এসে তার হাতে থাকা কোম্পানির শেয়ারের একটা দাম অফার করে। আর সমস্যা হলো,
এই মিস্টার মার্কেটের মুড একেবারেই ঠিক থাকে না? একেবারেই না। সে একজন বাইপোলার রোগীর মতো। কোনোদিন সে চরম উৎফুল্ল থাকে, সেদিন সে আপনার কাছে এসে যে কোনো দামে শেয়ার কিনতে রাজি থাকে। বা তার নিজের শেয়ারগুলো অনেক চড়া দামে বিক্রি করতে চায়। আর বিষণ্ণ, সেদিন তার মনে হয় সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর তখন সে ভয়ে তার ভালো ভালো শেয়ারগুলো অবিশ্বাস্য কম দামে আপনার কাছে বিক্রি করে দিতে চায়। তার মানে আজকের দিনে ভাবলে যখন একটা মিম স্টক নিয়ে টুইটারে ঝড় ওঠে তখন মিস্টার মার্কেট চরম ইউফোরিক। আর যখন কোনো খারাপ খবরের কারণে বাজারে প্যানিক শুরু হয় তখন সে ডিপ্রেসড। ইন্টারেস্টিং। গ্রাহামের শিক্ষা হলো মিস্টার মার্কেটের এই মুড সুইংকে আপনার নিজের সুবিধার জন্য ব্যবহার করতে হবে, তার দ্বারা প্রভাবিত হলে চলবে না। সে আপনার চাকর, মুনিব নয়। একদম। যখন সে হতাশ হয়ে সস্তায় ভালো জিনিস বিক্রি করছে তখন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য সেটা কেনার সুযোগ। আর যখন সে অতিরিক্ত আশাবাদী হয়ে অবাস্তব চড়া দাম দিতে চাইছে তখন হয়তো বিক্রির কথা ভাবা যেতে পারে। বাজারের এই ওঠানামা কোনো বিপদ নয়, বরং সুযোগ। খুব পরিষ্কার একটা ছবি। তাহলে বিনিয়োগের পথটা তো সবার জন্য একই রকম হওয়ার কথা নয়, কারণ সবার সময় বা ঝুঁকি নেওয়ার ক্ষমতা সমান নয়। গ্রাহাম তো বিনিয়োগকারীদের দুটো প্রধান দলে ভাগ করেছেন। হ্যাঁ, এবং এটা তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গির একটা বড় প্রমাণ। তিনি জানতেন একজন ব্যস্ত ডাক্তার আর একজন ফুল টাইম ফিনান্সিয়াল অ্যানালিস্টের বিনিয়োগ পদ্ধতি এক হতে পারে না। তাই তিনি দুটো পথ দেখিয়েছেন। প্রথমটি হলো ডিফেন্সিভ বা রক্ষণাত্মক বিনিয়োগকারীর পথ। এরা কারা? রক্ষণাত্মক বিনিয়োগকারী হলেন তিনি, যিনি বিনিয়োগের জন্য খুব বেশি সময় বা মানসিক শক্তি খরচ করতে চান না। তার প্রধান লক্ষ্য হল বড় ধরনের লোকসান এড়িয়ে চলা। আর একটা যুক্তিসঙ্গত রিটার্ন পাওয়া। ঠিক, তিনি দ্রুত ধনী হতে চান না, তিনি শুধু চান তার পুঁজি যেন সুরক্ষিত থাকে। এদের জন্য গ্রাহামের অ্যাকশন প্ল্যানটা কি? খুব সহজ কিছু। খুব সহজ এবং শৃঙ্খলাপরায়ণ। প্রথমত, স্টক এবং বন্ডের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে টাকা ভাগ করে রাখা, যেমন ধরুন ৫০-৫০। দ্বিতীয়ত, স্টক বাছাইয়ের ক্ষেত্রে খুব সহজ কিছু ফিল্টার ব্যবহার করা। যেমন বড়, আর্থিকভাবে শক্তিশালী কোম্পানি। হ্যাঁ, যাদের গত ১০-২০ বছর ধরে লাভ করার ইতিহাস আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল কোনো শেয়ারের জন্য কখনো অতিরিক্ত দাম না দেওয়া। একটা ভালো কোম্পানিও ভুল দামে কিনলে খারাপ বিনিয়োগে পরিণত হতে পারে। ঠিক। আর তৃতীয় প্রকার, এন্টারপ্রাইজিং বা উদ্যোগী বিনিয়োগকারী। নাম শুনেই মনে হচ্ছে এদের কাজটা একটু বেশি কঠিন। হ্যাঁ, এরা হলেন সেই সব বিনিয়োগকারী যারা বিনিয়োগকে একটা ব্যবসার মতো দেখেন। এরা গবেষণার জন্য সময় দিতে ইচ্ছুক। এরা শুধু ভালো কোম্পানি খোঁজেন না, এরা এমন ভালো কোম্পানি খোঁজেন যার দামটা কম। ঠিক, যার দাম বাজারের কাছে অবহেলিত। অর্থাৎ শেয়ারের দাম তার আসল মূল্যের চেয়ে কম। তার মানে এরা একরকম গোয়েন্দার মতো কাজ করেন, তাই তো? সুন্দর বলেছেন। এরা হয়তো এমন কোম্পানি খুঁজে বের করেন যা জনপ্রিয় নয় অথবা সাময়িকভাবে কোনো সমস্যায় পড়েছে। এরা কোম্পানির ব্যালেন্স শিট, লাভ লোকসানের হিসাব সব খুঁটিয়ে পড়েন। এটা তো অনেক পরিশ্রমের কাজ। অবশ্যই, কিন্তু গ্রাহাম এখানে একটা বড় সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেছেন, উদ্যোগী বিনিয়োগকারীর সাফল্য তার আইকিউ বা বুদ্ধিমত্তার ওপর ততটা নির্ভর করে না যতটা করে তার মানসিক শৃঙ্খলা আর পরিশ্রমের ওপর। তার মানে নিয়মকানুন মেনে চলাটা সবচেয়ে জরুরি। না হলে উদ্যোগী হতে গিয়ে সে ফটকাবাজে পরিণত হতে পারে। এই দুটো পথের কথা শোনার পর মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটা বেশ একাকী এবং কঠিন হতে পারে। আজকের দিনে তো মিউচুয়াল ফান্ড বা আর্থিক উপদেষ্টার সাহায্য নেওয়াই যায়। এই বিষয়ে গ্রাহামের কি পরামর্শ ছিল? এ বিষয়েও গ্রাহামের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত বাস্তববাদী এবং কিছুটা সন্দিহান। তিনি মিউচুয়াল ফান্ডের সুবিধার কথা স্বীকার করেছেন, কারণ এটা সহজেই পোর্টফোলিওতে বৈচিত্র্য আনে। কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন, হ্যাঁ, অনেক ফান্ডের ম্যানেজমেন্ট ফি বা এক্সপেন্স রেশিও এত বেশি থাকে যে তা দীর্ঘমেয়াদে আপনার রিটার্নের একটা বড় অংশ খেয়ে ফেলে। তার মানে একটা ফান্ডের অতীতের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখেই তাতে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। একেবারেই না। গ্রাহাম সবসময় পারফরম্যান্স ধাওয়া করার বিরুদ্ধে ছিলেন, কারণ অতীতের ভালো ফল ভবিষ্যতের গ্যারেন্টি দেয় না। আর উপদেষ্টাদের নিয়ে তার মূল উদ্বেগের জায়গাটা কি ছিল? মূল উদ্বেগ ছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ধরুন, একজন উপদেষ্টা আপনাকে একটি নির্দিষ্ট ফান্ড কেনার পরামর্শ দিচ্ছেন। তার পরামর্শের কারণ কি? এটা যে ফান্ডটি আপনার জন্য সেরা, নাকি
নাকি সেই ফান্ড কোম্পানি থেকে তিনি সবচেয়ে বেশি কমিশন পান? ঠিক তাই। গ্রাহামের মতে একজন ভালো উপদেষ্টা হবেন একজন শিক্ষকের মতো, সেলসম্যানের মতো নন। তাই সাহায্য নেওয়াই যায়, কিন্তু সেই পরামর্শকে নিজের বিচারবুদ্ধি দিয়ে যাচাই করে নিতে হবে। দায়িত্বটা সবসময় বিনিয়োগকারীর নিজের। একদম। তাহলে এই পুরো গভীর আলোচনাটাকে যদি কয়েকটা মূল সূত্রে বেঁধে ফেলতে হয়, তাহলে সেগুলো কি হবে? আমার মনে হয় 4টি মূল স্তম্ভ উঠে আসছে। প্রথমত, বিনিয়োগ আর ফটকার মধ্যেকার লক্ষণ রেখাটা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। হুম। দ্বিতীয়ত, নিজের ভেতরের শত্রুদের চেনা এবং নিয়ন্ত্রণ করা, বিশেষ করে ভয় আর লোভ। তৃতীয়ত, মিস্টার মার্কেটকে ভয় না পেয়ে তার খামখেয়ালিপনাকে নিজের সুযোগ হিসাবে ব্যবহার করা। আর সবশেষে আর সবশেষে, নিজের স্বভাব অনুযায়ী একটি উপযুক্ত পথ, রক্ষণাত্মক বা উদ্যোগী, বেছে নেওয়া এবং কঠোর শৃঙ্খলার সাথে সেই পথটা মেনে চলা। গ্রাহামের এই দর্শন আজকের এই দ্রুত পরিবর্তনশীল তথ্য বিস্ফোরণের যুগেও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। এই সোর্সগুলো পড়ার পর একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। বলুন। আজকের বিশ্বে যেখানে সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেলগুলো প্রতিনিয়ত নতুন নতুন হট স্টক নিয়ে হইচয় করছে, যেখানে এক রাতে ধনী হওয়ার গল্পগুলোই সবচেয়ে বেশি প্রচার পায়, সেখানে বেঞ্জামিন গ্রাহামের এই ধৈর্যশী, বিশ্লেষণধর্মী এবং কিছুটা ধীর গতির বিনিয়োগ পদ্ধতি অনুসরণ করা কি আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে? নাকি এই কোলাহলের কারণেই এটা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে?